জাকির নায়েক সাহেব আসবে আমাদের দেশে, এই নভেম্বর মাসেই আসবে। আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে, জ্বালা। ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়েক হচ্ছে একজন ক্রিমিনাল, উনি আসামি। 2016 সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং কইরা এবং অনেক ক্রাইম কইরা পালায় চলে গেছে মালয়েশিয়া। সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি। বাংলাদেশের উচিত হবে তাকে অ্যারেস্ট কইরা ভারতের হাতে তুইলা দেওয়া। চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের। আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে, হ্যাঁ কথা ঠিক আছে, কোন দেশেরই উচিত না কোন ক্রিমিনালকে জায়গা দেওয়া, অপরাধীকে জায়গা দেওয়া, বইলা মুস্কি হাইসা বিদায় নিছে। আর কোনো ব্যাখ্যা দেয় নাই জাকির নায়েক আসবে কি আসবে না, কোন রকম ব্যাখ্যা দেয় নাই। মানে এইটুক বুঝাই দিছে যে কোন অপরাধীকে কোন জায়গা দেওয়া উচিত না কোন দেশের। মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গা দিছো ওই কথাটা মনে করাই দিছে। কিন্তু এই কথার অর্থ এইটা না। অনেকে আবার এইটা মনে করতেছে তার মানে কি জাকির নায়েককে আসতে দিবে না, তার মানে কি আমাদের উপদেষ্টা মহলে, তার অর্থ আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে, নিশ্চয়ই ভারতের দালাল আছে। না ভাই, এরকম ভাবার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস স্যার মজার মানুষ, সত্যি মজার মানুষ। কিভাবে মজা নিতে হয় উনি জানে। আসলে না আরো অনেক জ্বালাইতে পারতো ভারতকে। ভারতের চোখে চোখ রেখা কথা বলছে না, ভারতের এতদিনের 12টা বাজায় দিতে পারতো। পারতেছে না কেন জানেন? নিজের দেশের মধ্যে ওই যে ইটিং সিটিং মিটিং চলতেছে গত 1.5 বছর যাবত, এদের নিয়েই ব্যস্ত। ভারতকে জ্বালাইবার সুযোগ পাইতেছে না। বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে। কি যে জ্বালাটা জ্বলবে দেখবেন, পুরা ভারতের মিডিয়া ঝাঁপায় করবে জাকির নায়েক সাহেব যখন এখানে আসবে। আমি তো মনে করি জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত, বাংলাদেশের নাগরিক করে নেওয়া উচিত মিস্টার জাকির নায়েককে। মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনি যখন মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলী ক্লে বক্সার, উনাকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল। কোন আমলে জানেন? জিয়াউর রহমানের আমলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনাকে নাগরিক করে নেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশের নাগরিক করে নেওয়া, তাহলে ঠিক মতো একদম জায়গা মতো মরিচ দেওয়া যাবে। চিন্তা করছেন কত বড় সাহস? তারা বলতেছে ডাক্তার জাকির নায়েককে তাদের হাতে তুইলা দিতে। এর অর্থ কি জানেন? তারা কি বলতে চায় একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি, তোমরা যদি ডাক্তার জাকির নায়েককে দাও। এটাই বোঝা যায়। কারণ কি, ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে, তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়েককে চাবে? তার অর্থ কি জানেন? ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে এরকম কোন প্রস্তাব দেখ যে ঠিক আছে আমরা যাই দেবো ডাক্তার জাকির নায়েককে, তোমরা শেখ হাসিনাকে দাও। আরে ও ভাই, 1000টা শেখ হাসিনাকে দিল তো ডাক্তার জাকির নায়েককে দেওয়া যাবে না, উনার সমানও হইতে পারবে না। 1000টা হাসিনা উনার পায়ের নখেরও যোগ্য না। এটা কেন বুঝেন না? উনি কে আর শেখ হাসিনা কে? আরে একজন শেখ হাসিনা বানাইবার জন্য বেশি কিছু না, কিছু অংশ আর্মি, কিছু অংশ র্যাব, কিছু অংশ পুলিশ যদি এক করতে পারেন, এরকম শেখ হাসিনার জন্ম দেওয়া যায়। একটা না, 100টা। কিন্তু একজন জাকির নায়েককে কি জন্ম দিতে পারবেন ওই পুলিশ র্যাব মিলিটারি দিয়া? না, ওইটা জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা। ডাক্তার জাকির নায়েকের এই মাথাটা ভাই একটা লাইব্রেরি, ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে। শুধু ইসলাম কেন, আপনি যে কোনো ধর্ম নিয়ে কথা বলেন না কেন, ডাক্তার জাকির নায়েককে যে কোনো ধর্ম নিয়ে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে উত্তর দিবে। শুধু উত্তর দেয় না ভাই, কোন পবিত্র গ্রন্থে কি লেখা আছে, কোন পাতায় লেখা আছে, পাতার নম্বর সহকারে, কত নম্বর লাইনে লেখা আছে, পৃষ্ঠার উপরে না নিচে, সব মুখস্থ বইলা দিতে পারে। আর সেই মানুষটার সাথে অনেকেই শেখ হাসিনা তুলনা করেন যে শেখ হাসিনারে দিয়ে দেন, আমরা ডাক্তার জাকির নায়েককে দিয়ে দেবো। দেখেন কোন একটা টাইমে ডাক্তার জাকির নায়েক সাহেব আসতেছে, এটা মাথায় রাখেন। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এদিকে দেখেন না 8টা ইসলামিক দল এক জায়গায় চলে আসছে। কিছুদিন যাবৎ আমাদের একটু সন্দেহ হচ্ছিল, হেফাজত ইসলামকে নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল, শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে। কিভাবে বিএনপির সাথে হাত মিলায়? শাপলা চত্বরে ওনারা যেদিন আসছিল, কার সাহসে আসছিল? বিএনপির সাহসে আসছিল। মামুনুল হক সাহেব বলছে না
আমরা শাপলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে, আপনারা কথা দিছিলেন, যার জন্য আমরা ওইখান থেকে আর সরি নাই। আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আপনারা এসা আমাদের সঙ্গে যোগ দিবেন, কিন্তু আপনারা আসেন নাই। আর সেই রাত্রি নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড। সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম? না ভাই, ভুলতে পারে না। 8টা দল আজকে একসাথে আইসা কি ঘোষণা দিছে? দাবি তাদের 5টা, আর 5টা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, সেটা কি? গণভোট হবে কিনা। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা। শুধু আদেশ না, বাস্তবায়নের আদেশ দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। গণভোট দিতেই হবে জাতীয় নির্বাচনের আগে, এই ছাড়া কোনো উপায় নাই। আজকে উপদেষ্টারাও কিন্তু প্রেস ব্রিফিং করছিল, ওনারা প্রেসকে ডাকছে। ওদিক দিয়ে আবার দেখেন গুলশানে বিএনপির মিটিং চলতেছে, প্রেস ওইখানে দৌড়াইতেছে। আবার 8 দল একসাথে হইয়া জামাত ইসলামের সঙ্গে যে প্ল্যাটফর্মে আসছে, ওইখানে প্রেস দৌড়াইতেছে। সমস্ত সাংবাদিক ভাই ব্যস্ত হয়ে গেছে। এই ব্যস্ততার মধ্যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কেন ডাকলো এটা বুঝলাম না। উনি ডাইকা শুধু বলল আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত দল যদি একসাথ হইয়া কোন সিদ্ধান্ত না দেয়, তাহলে সরকারি একটা সিদ্ধান্ত নিবে। কথাটা বুঝেন, কথাটার মধ্যে লজিক আছে। কারণ আপনারা সমস্ত দল মিলা তো আওয়ামী লীগকে সরাইছেন, এক প্ল্যাটফর্মে ছিলেন, একসাথে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাহলে এখন কেন একসাথ হইয়া একটা সিদ্ধান্ত আসতে পারবেন না? আর যদি আপনারা সিদ্ধান্তে না আসেন, তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব। এইটুকুই কথা বলছে। এইটুক কথা বলার জন্য এই সাংবাদিক ভাইদেরকে কষ্ট দেওয়া উচিত হয় নাই। আপনি স্ট্যাটাস দিয়েই জানাই দিতেন, এটা তো আমরা জানি। যদি কেউ এক জায়গায় না আসতে পারে, সিদ্ধান্তে না আসতে পারে, ডক্টর ইউনূস স্যারই সিদ্ধান্ত দিবে। কারণ 3 বাহিনীর সাথে উনি বসছে না, বসে একটা সিদ্ধান্তে তো চলেই আসছে। 1 সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই, অপেক্ষা করেন। হতাশ হবেন না, কেউ হতাশ হবেন না। আমার বিশ্বাস ওই যে বড় দল, দামি দল, হ্যাঁ দামি ভাবলে কিন্তু ওই যে প্রথম যে গল্পটা বললাম ওইটা মনে রাখেন, গরিব মানুষ কিন্তু মুখ ফিরায় নিবে। তাই দামি বলতে কিছু নাই, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন। জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন, আর পিআর সিস্টেম, উচ্চ কক্ষের পিআর সিস্টেমের নির্বাচনটা দিয়ে দেন। ভাই দিতে অসুবিধা কি? সবাই মিলাই সংসদে যান না। পিআর সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই যাইতে পারবে। এই যে দেখেন আপনারা জোট করতেছেন, কেন জোট করতেছেন? বিভিন্ন দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন। তাহলে পিআর সিস্টেমে যাইলে অসুবিধা কি? এই যে জোট বানায় নিয়ে যাইবেন, এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো, ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানায়া সঙ্গে নিয়ে যাওয়ার কোন দরকার আছে? কোন দরকার নাই। যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে, এবং সে যদি অল্প ভোট পায়, কম ভোট পায়, তার কম সদস্য যাবে এই সংসদে। যার বেশি ভোট, তার দলের লোক বেশি যাবে সংসদে। অসুবিধা কি? সবাইকে নিয়ে এক জায়গায় বসা দেশটা চালাইতে অসুবিধা কি? এই নতুন বাংলাদেশের নতুন নিয়ম মানতে অসুবিধা কি? আগের নিয়ম মাইনা চললে তো ভাই কোনো কিছুই হবে না। ওই আগের সংবিধানে যা যা লেখা আছে ওগুলো মাইনাই তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল। সংবিধানের বাইরে কি গেছিল? সংবিধান বাইরে যায় নাই। সংবিধান নিজের মতো কইরা তৈরি কইরা আইন পাশ করে তারপরে স্বৈরা শাসক হয়েছিল। তাহলে ওই সংবিধানটা রাখবেন কেন? কোনো দরকার নাই। তার মানে কি ওই সংবিধানটাকে একটুখানি রদ বদল করতে হবে। আপনারা এই যে গত 1.5 বছর যা যা চিন্তা ভাবনা করছেন, ওই চিন্তা ভাবনার ফসলটুকু তো এই সংবিধানে আনতে হবে। কিছু তো এখানে রদ বদল করতে হবে, না হলে নতুন বাংলাদেশ কিভাবে হবে? তাই না ভাই? অনেক রক্তের বিনিময় ভাই, অনেক রক্তের বিনিময় এই বাংলাদেশ। 71-এ রক্ত দিছে ভাই, রক্ত ঢাইলা দিছে, রক্তের নদী বয়ে গেছে। আবার আইসা এই 24-এ অনেক রক্ত দিছে। আর কত রক্ত দিবেন? পুরা দেশটা তো ভাই রক্তে লালে লাল হয়ে গেছে। এবার আসেন দেশটাকে সঠিক পথে নিয়ে যাই। সবাই একটুখানি স্যাক্রিফাইস করেন, একটু মাইনা নেন, মাইনা নেওয়ার চেষ্টা করেন, গরিবের কথা চিন্তা করেন, জনগণের কথা চিন্তা করেন। ওই আম জনতা কয়া আসলে তো আপনারা জনগণের আম বানায় ফেলাইছেন। হ্যাঁ, আম বানায় ফেলাইছেন। আম কেন বানাইছেন? ওই যে পাকা আম চুলসা যেভাবে আটিটা ফেলা দেয়, এইভাবেই আপনারা জনগণকে আম পাবলিক বানায়া, আম পাবলিক নাম দিয়া আমের মতো চুলসা এই আটিটা বারবার ফালাইয়া দেন। এইটা কি আর হইতে দিব আমরা? না, আমরা হইতে দিব না। আমরা নতুন বাংলাদেশের জন্য যা যা করার তাই করব, এবং এই দেশটাকে যারা ভালোবাসবে তাদের সঙ্গেই থাকবো। ভাই ব্রাদার, চোখ কান খোলা রাখেন, যারা দেশকে ভালোবাসে তাদের সঙ্গে থাকেন। এই সময় আর আসবে না। ডক্টর ইউনূস স্যারের মতো ক্ষমতাবান মানুষ এই দেশে আর খুঁজে পাবেন না। যারা নির্বাচিত হয়ে আসবে ভাই, তাদের ওই ক্ষমতাটা নাই
যে ক্ষমতাটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আছে, উনার ওই ক্ষমতাটাকে কাজে লাগায়া আসেন সবাই মিলে দেশটাকে গড়ি। আপনারা একটুখানি চোখটা খুলে দেখেন এই মুহূর্তে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনূস স্যারের সাথে, আইন বিভাগের সবাই ডক্টর ইউনূস স্যারের সাথে, এই যে আম পাবলিক যাদেরকে আটির মতো চুইসা ফালায় দেন, ওই আম পাবলিকও ডক্টর ইউনূস স্যারের পক্ষে। আপনারা কেন বুঝতে পারতেছেন না? আপনারা কেন জনগণের মনের কথা বুঝতে পারতেছেন না? জনগণ তো চায় ভাই, একটা নতুন বাংলাদেশ চায়। আপনারা কেন চাইবেন না? আর এই নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতেই হবে। হ্যাঁ না ভোট না হইলে নতুন বাংলাদেশ হবে না। কারণ আমরা সবাই মনোভাব বুঝা ফেলাইছি। আপনারা সংসদে যায় কি করবেন এটা আমরা আগেই টের পাইছি, যার জন্য আজকে ইসলামিক দলগুলা সব এক হয়ে গেছে। আপনারা যদি একসাথে বৈশা কোন সিদ্ধান্তে না আসতে পারেন তাহলে মাঠে সিদ্ধান্ত নেন। আমরা দেখতে চাই মাঠে কার জোর বেশি, জোর যার মুল্লুক তার। ওইদিকে কি দেশ যাবে, নাকি সবাই হাতে হাত মিলাইয়া নতুন একটা বাংলাদেশ গড়বো? আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর কয়েকটা দিন, এই নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে বিচারের রায় টায় সব পেয়ে যাবেন। আর এই নভেম্বরের মধ্যে আপনারা বুঝা ফেলাবেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বুঝতে শিখে গেছে, গরিবের মনের কথা বাংলাদেশ বুঝতে শিখে গেছে। যারা জনগণের মনের ভাষা বুঝবেন না তারাও কিন্তু আশা করেন না। আপনারা যদি আমাদের ভাষা না বুঝেন তাহলে আপনারা আশা ছাইরা দেন। হ্যাঁ ভাই, নেতৃত্বের আশা ছাইরা দেন। এই দেশ নেতৃত্ব দিবে তারাই যারা জনগণের মনের ভাষা